এই তিতাস একটি নদীর নাম লিখেছেন হচ্ছে অদত্ত মল্লবর্মণ। প্রথমে আমাদেরকে জানতে হবে লেখক পরিচিতি সম্পর্কে। যখন আপনারা এই উপন্যাসের যে কোনো প্রশ্নের উত্তর লিখতে যাবেন সেক্ষেত্রে আপনাকে তখন ফার্স্ট হচ্ছে যে কাজটা করতে হবে ভূমিকায়, সেখানে লেখক সম্পর্কে আপনাকে ৩-৪ লাইন লিখতে হবে। কারণ এই যে তিতাস একটি নদীর নাম, এই সৃষ্টিকর্মটি কার? এটা অবশ্যই অদত্ত মল্লবর্মণের রচনা। তাহলে এটা অদত্ত যেহেতু অদত্ত মল্লবর্মণ স্যার। মল্লবর্মণের রচনা, তাহলে অদত্ত মল্লবর্মণ সম্পর্কে আপনাদেরকে প্রথম কাজ কি করতে হবে, তার একটু পরিচিতি আমাদেরকে জানাতে লেখক হবে। পরিচিতি লেখক সম্পর্কে জানতে পরিচিতি। হবে। তো এখানে বলা হচ্ছে যে অদত্ত মল্লবর্মণ, তার জন্মসাল এবং মৃত্যুসাল বলা হচ্ছে ১লা জানুয়ারি ১৯১৪, ১৬ এপ্রিল ১৯৫১। বাঙালি ঔপন্যাসিক ও সাংবাদিক। তো অদত্ত মল্লবর্মণ হচ্ছে একজন উপন্যাসিক এবং তিনি আবার সেই সাথে সাংবাদিকও ছিলেন। তো তৎকালীন কুমিল্লা জেলার অধীনে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাছাকাছি গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। তারপরে এটা আমরা যে এই তিতাস একটি নদীর নাম পড়তেছি উপন্যাসটি, এই উপন্যাসের সম্পূর্ণ ঘটনাই হচ্ছে অদত্ত মল্লবর্মণের নিজের জীবনের কাহিনী, কিছুটা বাস্তবিক এবং কিছুটা কাল্পনিক। কাছাকাছি গোকর্ণ গ্রামে জন্মগ্রহণ করেন। তো ব্রাহ্মণবাড়িয়ার নাম শুনলে আমরা আবার অনেকটা ভরকে যাই, মানে ভয় পেয়ে যাই। ব্রাহ্মণবাড়িয়ার মানুষজন ডেঞ্জারাস লোক। সাংঘাতিক ব্যাপার, তাই না? ম্যাম, কয়েকটা এলাকার জন্য আসলে পুরো জায়গার নামটা আসলে খারাপ হয়। তো চিন্তা করা যায় যে আসলে ১৯৭১ সালের যে আমরা যুদ্ধটা করলাম, ঠিক আছে, আমরা তো যুদ্ধ করি নাই, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারা করেছে। তো ১৯৭১ সালের যে ৯ মাস যুদ্ধ, এটা যদি ব্রাহ্মণবাড়িয়ার সব লোক না নেমে আসতো ১৯৭১ সালের যুদ্ধে, তাহলে ওটা ৯ মাস লাগতো না, মানে ৯ দিনে ওটা সমাপ্ত হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক। বুঝতে পেরেছেন? জি ম্যাম, আসলে কয়েকটা ব্রাহ্মণবাড়িয়া এলাকার জন্য আসলে কিন্তু এই রকমের নাম হইয়া যায়, বুঝছেন? কয়েকটা এলাকার জন্য, যাই হোক। যেমন অনেকেই হচ্ছে বরিশাল শুনলে আবার ভয় পায়। হুম 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 বরিশালের মানুষরা অনেক ডেঞ্জার আছে। যাই হোক, তো ইদানিংকাল ব্রাহ্মণবাড়ি অনেক হাইপে আছে, ভয় পাওয়ার দিক থেকে, ঠিক আছে। তো তিতাস একটি নদীর নাম শিরোনামে একটিমাত্র উপন্যাস লিখে তিনি বাংলা সাহিত্যের চিরস্মরণীয় ও অমর প্রতিভা হিসেবে সবিশেষ স্বীকৃতি লাভ করেন। আমরা লেখক পরিচিতি সম্পর্কে জানলাম, ঠিক আছে। আমরা এখন কি জানবো? আমরা এখন উপন্যাস পরিচিতি সম্পর্কে জানবো। এই উপন্যাসে ক বিভাগে কিরকম করে প্রশ্ন আসে সে বিষয়গুলো সম্পর্কে আমরা জানবো। তো এটাকে বলা হচ্ছে, এই পাঠের নাম উপন্যাস পরিচিতি। তো উপন্যাসটি হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশ হয় ১৯৪৫ সালে মোহাম্মদী পত্রিকায়। ১৯৪৫ সালে মোহাম্মদী পত্রিকায় হচ্ছে এটি প্রকাশিত হয় ধারাবাহিকভাবে। এরপর বই আকারে প্রকাশ হয় ১৯৫৬ সালে। যখন তিনি মারা যান, তিনি কিন্তু মারা যান হচ্ছে ১৯৫১ সালে। তো মারা যাওয়ার পরেই হচ্ছে তার ৫ বছর পর পরে বই গিয়ে হচ্ছে প্রকাশিত। এটা বই আকারে প্রকাশিত হয়। এজন্য বলা হচ্ছে মরণোত্তর। ক্লিয়ার? তাহলে উনি প্রকাশিত তার হয় হচ্ছে এটাকে, সার্থকতা দেখা যেতে পারে না। এটাকে হচ্ছে ধারাবাহিকভাবে প্রকাশ হয়, মানে পর্ব পর্ব করে প্রকাশ হয়েছে। হ্যাঁ, সেটা মোহাম্মদী পত্রিকা ১৯৪৫ সালে। পরবর্তীতে এটা প্রকাশ হয় বই আকারে, সেটা হচ্ছে ১৯৫৬ সালে, এবং সেটা মরণোত্তর, তিনি মারা যাওয়ার ৫ বছর পরে। তো আমরা এখানে পাবো যে এই উপন্যাসটি সর্বপ্রথম মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এই উপন্যাসটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? মাসিক মোহাম্মদী। আশিক মোহাম্মদী। মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। আমরা এখানে মোট অধ্যায় পাবো কয়টি? মোট অধ্যায় পাবো ৪টি। চারটি। মোট অধ্যায় আমরা এখানে পাবো ৪টি। ৪টির মধ্যে আমরা এখানে মোট পরিচ্ছেদ পাবো ৮টি। প্রত্যেকটি অধ্যায়ে ২টি করে ৮টি। পরিচ্ছেদ রয়েছে। মোট অধ্যায় কয়টি? মোট অধ্যায় ৪টি। ৪টি। আর এখানে পরিচ্ছেদ সংখ্যা হচ্ছে একটা করে অধ্যায়, ২টা করে পরিচ্ছেদ। ৮টি। তার মানে এখানে আমরা ৮টি পরিচ্ছেদ পাচ্ছি। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে অধ্যায় ভিত্তিক পরিচ্ছেদ বিন্যাস। মানে প্রতিটা অধ্যায়, এখানে ৪টা অধ্যায় আছে না? তো ৪টা অধ্যায়ের মধ্যে হচ্ছে একটা করে অধ্যায়, ২টা করে পর্ব, তাই না? তো ২টা করে পর্বকে আমরা পরিচ্ছেদ বলতেছি। তো সেই পরিচ্ছেদগুলা ১ নম্বর অধ্যায়ে বলা হচ্ছে পরিচ্ছেদ ১, মানে তিতাস একটি নদীর নাম। ২ নম্বর ১ অধ্যায়ের ২ পরিচ্ছেদ প্রবাস খণ্ড। আপনারা বুঝতেছেন? ১ অধ্যায়ে আমরা ২টা পরিচ্ছেদ পাচ্ছি। একটি হচ্ছে তিতাস একটি নদীর নাম, আর একটি হচ্ছে ২টা পরিচ্ছেদ নম্বর ২, ওটার নাম হচ্ছে প্রবাস খণ্ড। মানে উপন্যাসের যে কাহিনীটা, সেই কাহিনীটাকে এখানে পরিচ্ছেদ আকারে তুলে ধরা হয়েছে। বুঝতে পেরেছেন? জি। হুম? তাহলে প্রথম অধ্যায়ে আমরা কয়টা পরিচ্ছেদ পাচ্ছি?
দুইটি। কি কি? তিতাস একটি নদীর নাম, প্রবাসখন্ড। রাইট, এই দুটি। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে চলে যাব। দ্বিতীয় অধ্যায়ে আমরা দুইটি পরিচ্ছেদ পাবো। তো পরিচ্ছেদ নম্বর 3, সেটার নাম হচ্ছে নয়া বসত। পরিচ্ছেদ নম্বর 4, জন্ম মৃত্যু বিবাহ। কি পাচ্ছি দ্বিতীয় অধ্যায়? দ্বিতীয় অধ্যায় দুইটি পরিচ্ছেদ, একটি হচ্ছে দুইটি পরিচ্ছেদ পরিচ্ছেদ, 3, নয়া এটা বর্ষ পরিচ্ছেদ 4। জি, আর জন্ম মৃত্যু বিবাহ। রাইট। এখন আমরা পাবো অধ্যায় নম্বর তৃতীয়। তৃতীয় অধ্যায়ে হচ্ছে আমরা দুইটি পরিচ্ছেদ পাবো। পরিচ্ছেদ নম্বর 5, রামধনু। পরিচ্ছেদ নম্বর 6, রাঙ্গানাও। কি পাচ্ছি? তৃতীয় অধ্যায়ে পাচ্ছি রামধনু আর হচ্ছে রাঙানাও। পরিচ্ছেদ 6, রাঙানাও। হুম, রামধনু ও রাঙানাও। জি। এরপর আমরা পাবো হচ্ছে চতুর্থ অধ্যায়। চতুর্থ অধ্যায়ে আমরা দুইটি পরিচ্ছেদ পাবো। পরিচ্ছেদ নম্বর 7, বলা হচ্ছে এটার নাম দুরঙ্গা প্রজাপতি। পরিচ্ছেদ নম্বর 8, আর ভাসমান। 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 কি কি পাচ্ছি? দুরঙ্গা প্রজাপতি আর হচ্ছে ভাসমান। রাইট। এখন আমাদের এই উপন্যাসের আসলে বিষয়বস্তু কি? এই উপন্যাসের বিষয়বস্তু হচ্ছে মানে কোন বিষয়গুলোকে কেন্দ্র করে অদত্ত মল্লবর্মণ এই উপন্যাসটি রচনা করেছেন, আমাদের সেই বিষয়বস্তুগুলো সম্পর্কে জানতে হবে। তো এখানে আমরা পাবো যে তিতাস নদী কেন্দ্রিক মালয় সম্প্রদায়ের জীবন। মালয় মানে হচ্ছে মালো জেলে। মানে কি ম্যাম? মালয় মানে জেলে, জেলে সম্প্রদায়। জেলে। আচ্ছা। নদী তীরবর্তী জেলেরা থাকে না, জি। সেই জেলে সম্প্রদায়ের জীবন এবং সংগ্রাম, প্রেম, বিচ্ছেদ ও বিলুপ্তির কাহিনী নিয়ে রচিত। বুঝতে পেরেছেন? তো জি। প্রত্যেকটা এলাকার মধ্যে প্রত্যেকটা অঞ্চলে কিন্তু জেলেরা বসবাস করে এবং তাদের বসতি কিন্তু নদী পারে, মানে নদীর পারে তারা বসবাস করে, যেহেতু তাদের জীবন হচ্ছে নদীকে কেন্দ্র করে, তাই না? তাদের জীবিকা, জি। এই জন্য তারা নদীর পাড়েই বসবাস করে। আর এই নদীর পাড়েই হচ্ছে অদত্ত মল্লবর্মণের জন্ম হয়েছে, সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে গোকর্ণ গ্রামে। গ্রামের নাম হচ্ছে গোকর্ণ গ্রাম। সেই তার নিজস্ব সম্প্রদায়ের ঘটনাই আমরা এখানে পাবো। আমাদের এখানে যারা জেলে আছে, জেলেরা কিন্তু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বী। বুঝতে পেরেছেন? এবং তারা হিন্দু হলেও তাদের কিন্তু আসলে মানে উৎসবগুলো কিছু কিছু বিষয় থাকে, ভিন্নতা রয়েছে। বুঝতে পেরেছেন? তো তাদের জি। জীবনের সংস্কৃতি আলাদা, তাদের জীবিকা আলাদা, তাদের জীবনযাপন আলাদা, তাদের জীবনগুলো কিন্তু অনেক সংগ্রামের হয়, তাই না? আমরা যে স্থলে যারা বাস করি এবং আমরা যারা হচ্ছে সাধারণ আর কি, মানে নর্মাল যে সম্প্রদায় আর কি, যেটা আমরা সবাই আর কি, তো তাদের জীবন থেকে এই যে মালদের জীবন সংগ্রামটা কিন্তু অনেক বেশি কঠিন। কেন জানেন? কারণ ওরা কিন্তু হচ্ছে নদীর উপরে কেন্দ্র করে, মানে নদীকে কেন্দ্র করেই হচ্ছে তাদের জীবিকা নির্বাহ হয়। এখন নদী তো দেখা যায় যে 3-4 মাস ধরে খরা থাকে, এরপর হচ্ছে যখন একটু বন্যা হয়, নদীতে পানি থাকে, তখন হচ্ছে তাদের একটু ভালো দিন যায়। কিন্তু যখন নদীতে খরা দেখা দেয় তখন তাদের কি হয়? কারণ তারা তো হচ্ছে নদীর মাছ সংগ্রহ করে নিজেদের জীবিকা পরিচালনা করে, তাই না? তো আমাদের থেকে জি। তাদের জীবন কি একটু বেশি সংগ্রামের না? জি। হুম? তো আমরা এখানে কয়েকটা হচ্ছে প্রধান চরিত্র পাবো। ঠিক আছে? আমরা এই উপন্যাসের মধ্যে প্রধান চরিত্র পাবো হচ্ছে, প্রথমত যে প্রধান চরিত্রটি আমরা পাবো সেটি হচ্ছে তিতাস নদী। মানে তিতাস নদী নিজেই এখানে একটি প্রধান চরিত্র। কারণ উপন্যাসের মূল ও কেন্দ্রীয় চরিত্র হচ্ছে তিতাস নদী, মালয় সম্প্রদায়ের জীবন, সুখ দুঃখ, আশা নিরাশার প্রতীক। বুঝতে পেরেছেন? এরপর আমরা পাচ্ছি নদীর উত্থান পতনের সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন জড়িয়ে আছে। হুম, মানে নদীর যখন হচ্ছে ভরা যৌবন থাকে, মানে যখন বন্যা হয়, এরপর হচ্ছে বর্ষাকাল, তখন কিন্তু নদীতে অনেক পানি থাকে, অনেক মাছ থাকে। আর যখন হচ্ছে নদী চৈত্র মাসে যখন শুকিয়ে যায় তখন কি হয়? তখন তো নদীর পতন হয়ে যায়, তাই না? তো সেই সময়টা তারা আসলে কিভাবে সার্ভাইভ করে নিজেদেরকে, এটা মূলত একটা সার্ভাইভাল স্টোরি, যেখানে হচ্ছে একটা সম্প্রদায় তাদেরকে কিভাবে তাদের জীবনকে পরিচালনা করতেছে, জীবিকাকে নির্বাহ করতেছে, সেই গল্প। তো এরপর আমরা হচ্ছে প্রধান ও গুরুত্বপূর্ণ চরিত্র সমূহ। ঠিক আছে, আমরা এখানে কেন্দ্রীয় চরিত্র পাচ্ছি, তিতাস নদী নিজেই এখানে একটা কেন্দ্রীয় চরিত্র। ওকে, এবং সে কিভাবে প্রভাবিত করতেছে,
সে হচ্ছে মালু সম্প্রদায়ের জীবন, সুখ দুঃখ, আশা নিরাশার প্রতীক। এবং নদীর উত্থান পতনের সঙ্গে মানুষের জীবনের পরিবর্তন এখানে কি আছে, জড়িয়ে রয়েছে। জড়িয়ে আছে। ঠিক আছে, এরপর আমরা এখানে আরো বেশ কয়েকটি, একটি না আরো বেশ কয়েকটি আমরা এখানে চরিত্র পাবো। আমরা এখানে আরো বেশ কয়েকটি প্রধান চরিত্র পাবো। এর মধ্যে আমরা একজনকে পাচ্ছি, তিনি হলেন কিশোর। এরপর হচ্ছে আমরা সুবলকে পাবো। ঠিক আছে, তো কিশোর এখানে হচ্ছে মালু সম্প্রদায়ের একজন প্রধান চরিত্র এবং অনন্তর বাবা। অনন্ত এখানে একটি চরিত্র। ঠিক আছে, তো এখানে তার আমরা পাবো সংগ্রামী ও জীবন ঘনিষ্ঠ মানুষ হচ্ছে কিশোর। তার যে বৈশিষ্ট্য এখানে এই উপন্যাসে কিশোরের যে বৈশিষ্ট্য, কিশোর হচ্ছে সংগ্রামী এবং জীবন ঘনিষ্ঠ একজন মানুষ। জীবন ঘনিষ্ঠ তো বুঝেন, সংগ্রামী তো বুঝেন, তাই না? তো সুবল এখানে হচ্ছে কিশোরের বন্ধু। এখানে যে কিশোর আমরা যে প্রধান চরিত্র পাচ্ছি, সেই প্রধান চরিত্রের বন্ধু হচ্ছে সুবল। এজন্য বলা হচ্ছে কিশোরের বন্ধু সুবল। এবং সুবল হচ্ছে বাসন্তীর স্বামী। এরপর হচ্ছে সে তার জীবনের যে বৈশিষ্ট্য, সে হচ্ছে সরল ও আবেগপ্রবণ চরিত্র। ঠিক আছে, এরপর আমরা যে বাসন্তী নামটি পাইলাম একটু আগে, সে বাসন্তী এখানকার একটা চরিত্র, প্রধান চরিত্র। সে হচ্ছে সুবলের স্ত্রী এবং নারীর বেদনাময় জীবন ও সহনশীলতার প্রতীক। এরপর আমরা অনন্তকে পাবো। অনন্ত হচ্ছে কিশোরের ছেলে এবং নতুন প্রজন্মের প্রতিনিধি। ঠিক আছে, এরপর আমরা হচ্ছে নদী কেন্দ্রিক জীবনের উত্তরাধিকার বহনকারী অনন্ত। এই যে আমরা এখানে অনন্ত চরিত্রটা পাবো না, এই অনন্ত চরিত্রটাই কিন্তু হচ্ছে অদত্ত মল্লবর্মণ নিজে, তার নিজের চরিত্রকেই তিনি এখানে রূপায়ণ করেছেন। বুঝতে পেরেছেন? এজন্য বলা হচ্ছে নতুন প্রজন্মের প্রতিনিধি। তো এখানে আমরা যে চরিত্রগুলোকে পাচ্ছি, বাসন্তী, সুবল, কিশোর, এরা কিন্তু হচ্ছে এই অদত্ত মল্লবর্মণের হচ্ছে পূর্ববর্তী যে প্রজন্ম, সেই পূর্ববর্তী প্রজন্ম। এবং সেই মালব সম্প্রদায়ের একটা নতুন প্রজন্মের যে প্রতিনিধি, সেটা কিন্তু হচ্ছে অদত্ত মল্লবর্মণ। এবং তার অনন্ত। যে চরিত্রটা, সেই চরিত্রটাকে এখানে তিনি রূপায়ণ করেছেন অন্য একটা নাম দিয়ে, সেই নামটি হচ্ছে অনন্ত। অনন্ত। বুঝতে পেরেছেন? এরপর অনন্তর মা। অনন্তর মাটা আসলে কি? অনন্তর মা হচ্ছে কিশোরের স্ত্রী, সংসার ও মাতৃত্বের প্রতীক। পার্শ্ব ও সহায়ক চরিত্র, আমরা এখানে ওগুলো প্রধান চরিত্র পাইলাম। এরপর আমরা এখন পার্শ্ববর্তী চরিত্র পাবো। পার্শ্ব ও সহায়ক চরিত্র হচ্ছে রামকেশব, কিশোরের বাবা। ঠিক আছে, এরপর আমরা এখানে পাবো হচ্ছে পুরনো প্রজন্মের প্রতিনিধি। তিনি কিন্তু আমরা এখানে তিনটা প্রজন্ম পাই। ঠিক আছে, একটা হচ্ছে অদত্ত মল্লবর্মণ, যেটা আধুনিক প্রজন্ম, নতুন প্রজন্ম, মানে অনন্ত। ঠিক আছে, এরপর অনন্তের বাবা হচ্ছে কিশোর, এটা কিন্তু সেকেন্ড প্রজন্ম, মানে তার পূর্ববর্তী। এরপর আমরা এখানে কিশোরের বাবা হচ্ছে রামকেশর, এই রামকেশর হচ্ছে থার্ড প্রজন্ম। ঠিক আছে, সে কিন্তু আরো আদিম একটা আদিম প্রজন্মের মানে প্রাচীন প্রজন্মের সে প্রতিনিধি। বুঝতে পেরেছেন? তো এভাবে কিন্তু পর্যায়ক্রমে হচ্ছে বিবর্তন হচ্ছে। তো এরপর আমরা গগন মালোকে পাবো। গগন মালো হচ্ছে সুবলের বাবা। হুম, অভিজ্ঞ ও সমাজ ঘনিষ্ঠ মানুষ। এরপর আমরা তিলক চাঁদ নামে একজনকে পাবো, যিনি মালু সমাজের একজন পরিচিত চরিত্র। এরপর আমরা তার চরিত্রের মাধ্যমে সমাজ বাস্তবতার প্রতিফলন আমরা দেখতে পারবো। এরপর হচ্ছে বাসিরাম মোড়ল, সমাজ প্রধান বা মোড়ল, গ্রামের নেতৃত্ব ও ক্ষমতার প্রতীক। এরপর আমরা বনমালীকে পাবো। বনমালী হচ্ছে সাধকপুর গ্রামের মালো, শ্রমজীবী মানুষের প্রতিনিধি। উদয় তারা হচ্ছে বনমালীর বোন। এরপর আমরা পাবো নারীর সামাজিক অবস্থান তিনি তুলে ধরেন, উদয় তারা। এরপর অনন্তবালা, অনন্তবালা হচ্ছে অনন্তের বন্ধু। এরপর হচ্ছে প্রেমিকা রূপেও বিবেচিত। এই অনন্ত কিন্তু হচ্ছে কিশোরের ছেলে। ঠিক আছে, তো প্রেমিকা রূপে ওই হচ্ছে যে অদত্ত মল্ল হুম বর্মণ। হুম হুম হুম। এরপর কিশোর ও প্রেমের প্রতীক। ঠিক আছে, এরপর আমরা রমু নামে একজনকে পাবো। রমু হচ্ছে বিরামপুর গ্রামের সাজিরের ছেলে এবং সে হচ্ছে প্রান্তিক মানুষের জীবনচিত্র তুলে ধরে। প্রান্তিক মানুষের যে জীবনচিত্র, সেই প্রান্তিক মানুষের জীবনচিত্র কিন্তু রমুর চরিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। ওকে, এখন আমরা এটার কাহিনী সংক্ষেপ করব। চিতা যে একটি নদীর নাম উপন্যাসের কাহিনী সংক্ষেপ আমরা জানবো। প্রত্যেকটা আমরা খন্ড খন্ড করে জানবো। তো প্রথম খন্ড হচ্ছে তিতাস একটি নদীর নাম। এখানে বলা হচ্ছে যে তিতাস নদী মেঘনা নদীর একটি শাখা নদী। তিতাস নদী কি বলেন তো? মেঘনা নদীর একটি শাখা নদী। হুম, তিতাস নদী হচ্ছে মেঘনা নদীর একটি শাখা নদী এবং মেঘনা থেকে বের হয়ে অনেকটা পথ একা একা প্রবাহিত হয়ে
আবার মেঘনাতেই মিশেছে তিতাস। কি হয়েছে বলেন? মিলিত হয়েছে। হুম, মেঘনা মেঘনা নদীর নদীর একটি সাথে শাখা নদী, তিতাস। সে বের হয়েছে, বের হয়ে একা একা কিছু পথ গেছে, যাওয়ার পরে আবার সে মিশে গেছে মেঘনাতে। তো নদীটি কখনো পুরোপুরি শুকিয়ে যায় না, আবার বর্ষাকালে ভয়াবহ বন্যাও সৃষ্টি করে না। তো এই নদীর দুই তীরে বসবাস করে মালো বা জেলে সম্প্রদায়। গোকর্ণ ঘাট গ্রামটি মূলত এই মালোদের গ্রাম। আচ্ছা, একটু আগে যিনি বললেন যে ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছেন, তো তিতাস নদী কি এখনো ঠিক সেম আছে? আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? যাই হোক, উনি হয়তো শুনতে মনে পাচ্ছেন। হয় কাছে নাই, হুম। মনে হয় কাছে নাই, শুনতে পাইতেছে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন হচ্ছে পরে আসি। তো মালোরা হচ্ছে দলিত ও তপশিলি জনগোষ্ঠীর অন্তর্গত। মালোরা কোন গোষ্ঠীর অন্তর্গত? দলিত ও দলিত তপশিলি। ও তপশিলি। দলিত তপশিলি। হুম, ঠিক আছে, এই প্রশ্ন কিন্তু আসতে পারে, গুরুত্বপূর্ণ, যে মালোরা কোন জনগোষ্ঠীর অন্তর্গত। তো মাছ ধরা হচ্ছে তাদের প্রধান পেশা। নৌকা ও জালেই তাদের জীবনের প্রধান সম্পদ। নদীর সঙ্গে তাদের সম্পর্ক হচ্ছে আত্মীয়তার মতো। নদী তাদের জীবন, জীবিকা, উৎসব ও বিশ্বাসের কেন্দ্রবিন্দু। ছোটবেলা থেকেই তারা নদীর আপু, সাথে বড় হয়। তপশিলি কি? হুম হুম। তপশিলি মানে কি? তপশিলি মানে কি? তপশিলি হচ্ছে একটা জনগোষ্ঠীর নাম। দলিত এবং তপশিলি জনগোষ্ঠী অন্তর্ভুক্ত। ঠিক আছে, এগুলো নাম, কোন একটা জনগোষ্ঠীর নাম। যেমন হচ্ছে আমরা বাঙালি, আমাদের আদি জনগোষ্ঠী হচ্ছে অস্ট্রিক, দ্রাবিড়। ঠিক আছে। ঠিক। তো এরপর হচ্ছে গারোরা আছে না, গারোরা একটা জনগোষ্ঠী, ম্রৌরা একটা জনগোষ্ঠী, তাই না? চাকমা একটা চাকমা একটা জনগোষ্ঠী। জনগোষ্ঠী, মণিপুরি একটা জনগোষ্ঠী। তো এগুলো নাম, দলিত ও তপশিলি। তো এই গ্রামে জন্ম ও বেড়ে ওঠা ওঠা হচ্ছে দুই কিশোর। একজন হচ্ছে একজনের নাম কিশোর আর একজনের নাম সুবোধ। দুইজন কিশোর হচ্ছে ওই গ্রামে জন্ম তাদের, ওই গ্রামে তারা বেড়ে উঠেছে। তো দুই কিশোরের মধ্যে এক কিশোর হচ্ছে কিশোরী আর একজন হচ্ছে সুবোধ। তো দুজনের মধ্যে গভীর বন্ধুত্ব। কিশোরের পরিবার তুলনামূলক সচ্ছল, নিজস্ব নৌকা ও জাল রয়েছে। তো সুবলের পরিবার দরিদ্র, তার নিজের কোনো নৌকা নেই, তবুও বন্ধুত্বের কোনো ভেদাভেদ নেই। গ্রামের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বাসন্তী, যে কিশোর ও সুবলের খেলার হচ্ছে সঙ্গী। ঠিক আছে। তো আমরা এখানে প্রথমেই কয়েকটা চরিত্র পেয়ে গেলাম, তিনটা চরিত্র পেয়েছি। ঠিক আছে। আচ্ছা, জান্নাত আপু, আপনি একটু মিউট করে রাখেন আপু। বাসন্তীর মা চান কিশোর বা সুবল যেন কোনো একজনের সঙ্গে মেয়ের বিয়ে হোক। ঠিক আছে। আমরা এখানে প্রথমত কয়টা চরিত্র পেলাম? তিনটা চরিত্র পেলাম। একটা হচ্ছে কিশোর, একটা হচ্ছে সুবল, আর একটা হচ্ছে বাসন্তী। ঠিক আছে। তো এই তিনটাই হচ্ছে একজন কিশোরী আর দুজন কিশোর। তো তারা একই সাথে আহ বড় হয়েছে, একই সাথে খেলছে, একই সাথে হচ্ছে পড়াশোনা করেছে। তো তাদের একই সাথে মানে তাদের যে সম্পর্কটা, এটা কিন্তু একেবারে হচ্ছে ছোটবেলার সম্পর্কে এবং খুবই গভীর বন্ধুত্বের সম্পর্ক। বুঝতে পেরেছেন? কিশোরদের পরিবার কিন্তু সচ্ছল আর সুবলের একটু দরিদ্র। তো এইদিকে আবার বাসন্তীর মা চাইতো যে বাসন্তীর যেন কিশোর অথবা সুবলের সাথে তার জন্য বিয়ে হয়। ঠিক আছে। বাসন্তী আবার হচ্ছে মনে মনে কিশোরকে পছন্দ করতো। বুঝতে পেরেছেন? ঘটনা এভাবে এগিয়ে যাবে। আমরা পরে পাচ্ছি প্রবাস খণ্ড। তো সময়ের প্রবাহে কিশোর ও সুবল যৌবনে পা দেয় এবং পাকা জেলে হয়ে ওঠে। তাদের যেহেতু প্রধান পেশাই জেলে, ওরা জেলে হয়ে ওঠে। তো কিশোরের নৌকাতেই সুবল কাজ করে। অধিক উপার্জনের আশায় তারা একদিন মেঘনা নদীর গভীরে দূর দেশে মাছ ধরতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সঙ্গে থাকে একজন অভিজ্ঞ বৃদ্ধ জেলে। তো বহুদিন নৌকা বেয়ে তারা এক দূর গ্রামে পৌঁছে সেখানে গ্রামের মোড়লের অনুমতি নিয়ে মাছ ধরা শুরু করে। তো এই দূর গ্রামে কিশোরের সঙ্গে এক তরুণীর পরিচয় হয়। অল্প সময়ের মধ্যেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং মালা বদলের মাধ্যমে কিশোর তাকে বিয়ে করে। বিয়ের পর নববধূকে নিয়ে তারা দেশের পথে রওনা হয়। হুম। ফেরার পথে গভীর রাতে ডাকাতেরা নৌকায় হামলা চালায়
ডাকাতেরা মাছ বিক্রির টাকা লুট করে এবং নববধূকে নৌকা থেকে নামিয়ে নিতে চায়। ভয়ে নববধূ নদীতে ঝাঁপ দেয়। অনেক দূর সাঁতরে সে এক সময় অজ্ঞান হয়ে নদীতে ভেসে যায়। এরপর স্ত্রী ও সম্পদ হারিয়ে কিশোর মানসিক ভারসাম্য হারায়। সে দেশে ফিরে আসে পাগল অবস্থায়। গ্রামবাসীর কাছে সে পরিচয় হয় পাগল কিশোর নামে। বুঝতে পেরেছেন? মানে সুবল ও কিশোর আর একজন বৃদ্ধ, জেলে বৃদ্ধ যার অভিজ্ঞতা রয়েছে, তারা তিনজনে যায় হচ্ছে গভীর নদী, মেঘনার গভীরে যায়। গিয়ে তারা কি করে, তারা মাছ শিকার করার জন্য, যাতে তারা হচ্ছে অনেক মাছ পায় এবং তারা যেন অনেক অর্থ উপার্জন করতে পারে। তো সেজন্য তারা যায়। যাওয়ার পরে হচ্ছে তারা একটা গ্রামে গিয়ে পৌঁছায় এবং সেখানে দেখতে পায় যে কিশোর হচ্ছে গ্রামের মোড়লের অনুমতি নিয়ে সে সেখানে মাছ ধরা শুরু করে। কিন্তু এমতো অবস্থায় সে হচ্ছে একটা মেয়েকে দেখতে পায়। মেয়েকে দেখার পরে হচ্ছে তার পছন্দ হয়ে যায়। কিশোর তখন ওই মেয়েকে বিয়ে করে ফেলে। বিয়ে করার পরে হচ্ছে তারা বাড়ির দিকে, মানে তাদের যে গোকর্ণঘাট গ্রাম, সেখানে তারা ফেরার চেষ্টা করে এবং মাঝ নদীতে হচ্ছে ডাকাতের তারা খপ্পরে পড়ে, ডাকাতের শিকারে পড়ে। তখন ডাকাতরা হচ্ছে নববধূকে নিয়ে যেতে চায় এবং মাছ ধরার টাকার যে শিকার তারা যেটা করছিল সে টাকাটা হচ্ছে তারা লুট করে। তো এমতো অবস্থায় আসলে দেখা যায় যে নববধূ ডাকাতদের হাতে ধরা না দিয়ে সে নদীতে ঝাঁপ দেয়। দিয়ে হচ্ছে সে কোথায় গিয়ে পৌঁছায় এটা ঠিক বলা যায় না, আমরা পরে পাবো। তবে হচ্ছে সে তাকে অজ্ঞাত কিছু লোক হচ্ছে অজ্ঞান অজ্ঞান অবস্থায় পায়, ঠিক আছে, উদ্ধার করে তাকে। তো এরপর হচ্ছে সেখান থেকে কিশোর হচ্ছে পাগল হয়ে সেখান থেকে চলে আসে। কারণ হচ্ছে তার সম্পদ এবং স্ত্রীকে হারিয়ে সে প্রায় পাগল প্রায় হয়ে যায়, ঠিক আছে। এরপর আমরা দ্বিতীয় অধ্যায় নয়া বসতে আসবো। তো নয়া বসত, কিশোরের স্ত্রী আসলে মারা যায়নি, সে নদীতে অজ্ঞান হয়ে ভেসে গিয়ে উদ্ধার হয়। তিতাস থেকে কিছু দূরে বিজয় নামের ছোট নদীর তীরে বসবাসকারী দুই বৃদ্ধ জেলে গৌরাঙ্গ ও নিত্যানন্দ তাকে হচ্ছে আশ্রয় দেয়। সেখানেই তার একটি পুত্র সন্তান জন্ম নেয়। শিশুটির নাম রাখা হয় অনন্ত, ঠিক আছে। আমরা কিন্তু এখানে এসে পাইলাম অনন্তর জন্ম। ওকে। তো বহু বছর অনন্ত ও তার মা ওই দুই বৃদ্ধের কাছে লালিত পালিত হয়। প্রায় 5 বছর পর অনন্ত ও তার মা তিতাস পাড়ে ফিরে আসে। তারা গোকর্ণঘাট গ্রামে নতুন করে বসত গড়ে তোলে। কিন্তু দীর্ঘদিনের মানসিক আঘাত ও দুর্ঘটনার কারণে অনন্তর মা স্মৃতিভ্রষ্ট হয়ে পড়ে। সে তার স্বামীর নাম কিংবা তার বন্ধুর নাম কিছুই মনে করতে পারে না। এদিকে সুবল গ্রামের মেয়ে বাসন্তীকে বিয়ে করেছিল, কিন্তু বিয়ের অল্প সময় পর ঝড়ের রাতে নৌকায় কাজ করতে গিয়ে সুবল মারা যায়। বাসন্তী বিধবা হয় এবং সমাজে পরিচিত হয় সুবল আর বউ নামে। ওকে। যদি প্রশ্ন আসে সুবল আর বউকে, তখন কি লিখবেন? হুম বাসন্তী লিখবেন, ঠিক আছে। এরপর জন্ম মৃত্যু বিবাহ। তো এই খণ্ডে মানব জীবনের চিরন্তন সত্য, জন্ম মৃত্যু ও বিবাহের নির্মম বাস্তবতা ফুটে উঠেছে। অনন্তর মা ধীরে ধীরে পাগল কিশোরকে চিনতে শুরু করে এবং তার প্রতি মানসিকভাবে আকৃষ্ট হয়। সুবলার বউ প্রথমে বিষয়টি নিয়ে মশকরা করলেও পরে সহানুভূতিশীল হয়ে ওঠে। তো হোলির দিন অনন্তর মা পাগল কিশোরকে রং মাখাতে যায়। উত্তেজনার মুহূর্তে পাগল কিশোর তার বুকে মুখ ঘষতে থাকে। ভয়ে ও লজ্জায় অনন্তর মা জ্ঞান হারিয়ে ফেলে। গ্রামবাসীরা ঘটনাটিকে অন্যভাবে ব্যাখ্যা করে এবং পাগল কিশোরকে নির্মমভাবে মারধর করে। এই মারধরের ফলেই কিশোর মারা যায়। নিজের স্ত্রীর কাছে গেছে, হ্যাঁ, নিজের স্ত্রীকে স্পর্শ করছে। গ্রামবাসীরা তো জানে না যে এটার হিস্ট্রি কি, তাই না? নিজের স্ত্রীকে ধরার কারণেই তাকে আবার মারা যেতে হয়। যাই হোক, এই ঘটনার আঘাতে অনন্তের মা প্রচন্ড জ্বরে আক্রান্ত হয় এবং 4 দিন পর তার মৃত্যু হয়। অনন্ত অল্প বয়সেই মা বাবা উভয়কে হারিয়ে অনাথ হয়ে পড়ে। এরপর তৃতীয় অধ্যায় খণ্ড 5 গ্রামধূম। অনন্তর মায়ের শ্রাদ্ধের সমস্ত দায়িত্ব নেয় সুবলার বউ। সুবলার বউ কিন্তু ততক্ষণে জানতে পারে না যে কিশোরের স্ত্রী হচ্ছে অনন্তর মা। ওকে। প্রথমে সে অনন্তকে নিজের সন্তানের মতো আগলে রাখলেও চরম দারিদ্র্যের চাপে একসময় তাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে বাধ্য হয়। তো অনন্ত যখন হচ্ছে তার বাবা মা উভয়কে হারালেন, তো অনন্ত জানতেন না যে কিশোরী তার বাবা, ঠিক আছে। তো যখন তার বাবা মা দুজনেই হারিয়ে গেল, তো একটা এতিম অনাথ বাচ্চা কি করবে? তার কিন্তু তখন আবার দায়িত্ব নেয় সুবলার বউ, মানে বাসন্তী। ওকে। প্রথমে সে তার নিজের সন্তানের মতো তাকে মনে করেছে, কিন্তু
তাদের জীবন তো অনেক সংগ্রামের, তাই না? অভাব অনটনের মধ্যে থাকে নিজেরা, আবার অন্য একজনকে কিভাবে পালবে, এটা একটা বিষয় হয়। তো সেই চরম দারিদ্র্যের কাছে সে হচ্ছে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। আশ্রয়হীন অনন্ত পরে আশ্রয় পায় উদয়তারা নামের এক নারীর কাছে। দ্বিতীয় আশ্রয় কার কাছে পায়? উদয়তারার কাছে। উদয়তারার দাদা বনমালীর বাড়িতে অনন্ত বড় হতে থাকে। এখানে সে স্নেহ, শিক্ষা ও মানবিকতার পরিচয় পায়। বনমালীর পরিচিত এক সাধুর কাছ থেকে অনন্ত প্রাথমিক শিক্ষা লাভ করে। গ্রাম্য পরিবেশেই তার পড়াশোনা ভিত গড়ে ওঠে। বনমালীর গ্রামে অনন্তবালা নামের একটি মেয়ের সঙ্গে অনন্তর পরিচয় হয়। তাদের মধ্যে এক ধরনের নির্মল শিশুসুলভ সম্পর্ক গড়ে ওঠে। অনন্তের জীবনে এই সময় নানা রঙের অভিজ্ঞতা যোগ হয়, যেমন হচ্ছে রামধনুর ৭ রং। বুঝতে পেরেছেন? রামধনুর যে ৭টা রং থাকে না, সেই ৭ রঙের মতোই হচ্ছে অনন্তর জীবনে এক একটা অধ্যায় ছিল। এরপর হচ্ছে খণ্ড ৬, রাঙ্গানাম। এই খণ্ডে নৌকা বাইচ উপলক্ষে তিতাসপাড়ের মানুষের উৎসবমুখর পরিবেশ ও সামাজিক দ্বন্দ্ব তুলে ধরা হয়েছে। নৌকা বাইচ দেখতে বনমালী উদয়তারা অনন্ত ও অনন্তবালা আসে। গোকর্ণঘাট গ্রাম থেকে আসে হচ্ছে সুবলার বউ। অনন্ত তাকে দেখে মাসি বলে ডাক দেয়। পুরনো অভিমান এবং ক্ষোভের কারণে সুবলার বউ ও উদয়তারার মধ্যে মারামারি হয়। এই ঘটনার পর সুবলার বউ বুঝতে পারে অনন্তই ছিল তার জীবনের শেষ আশ্রয়, অথচ পরিস্থিতির চাপে তাকেই সে তাড়িয়ে দিয়েছিল। এই সময় বামুন ও কায়েস শ্রেণীর মালদের ঐক্য ভাঙ্গার ষড়যন্ত্র শুরু হয়। যাত্রাপালা ও কৃত্রিম আনন্দের মাধ্যমে মালব সমাজকে বিভ্রান্ত করা হয়। মালরা ধীরে ধীরে নিজেদের সংস্কৃতি ও ঐক্য হারাতে থাকে। এদের কিন্তু ডাউনফল শুরু হয়েছে। হ্যাঁ, তো এই অবক্ষয়ের বিরুদ্ধে প্রতিবাদ করে কেবল সুবলার বউ ও মোহন মালব। তো এই সময় অনন্ত সাধুর উৎসাহে পড়াশোনার জন্য কুমিল্লা শহরে চলে যায়। সে গোকর্ণঘাট গ্রাম ছেড়ে পড়াশোনার উদ্দেশ্যে শহরে পাড়ি জমায়। ওকে, এরপর আমরা পাবো ৪র্থ অধ্যায়, খণ্ড ৭, দুরঙ্গা প্রজাপতি। ওকে, তো অনন্ত কুমিল্লা শহরে গিয়ে পড়াশোনা করে এবং বিএ পাশ করে। অনন্ত কি পাস? এটা প্রশ্ন আসতে পারে। অনন্ত কতদূর পর্যন্ত লেখাপড়া করেছে? এটা প্রশ্ন আসতে পারে। তো সে শহরের বাবু সমাজের সংস্পর্শে আসে এবং এই সময় এক কায়েত পরিবারের মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু মেয়েটি শেষ পর্যন্ত তাকে প্রতারণা করে। এই প্রতারণায় অনন্ত মানসিকভাবে ভেঙে পড়ে। খণ্ড ৮, ভাসমান। তো এই খণ্ডে তিতাসপাড়ের মালব সমাজের চূড়ান্ত পতনের চিত্র তুলে ধরা হয়েছে। তিতাস নদীর বুকে বিশাল চর জেগে ওঠে। ধনী কৃষকেরা সেই চর দখল করে ধান চাষ শুরু করে। নদীতে মাছ কমে যায়, ফলে মালরা তাদের প্রধান জীবিকা হারায়। জীবিকার অভাবে কেউ অন্য নদীর ধারে চলে যায়, কেউ কুলি হয়, কেউ ভিক্ষায় নামে। অনাহারে বহু মালও মারা যায়। একসময় গোকর্ণঘাট গ্রাম প্রায় জনশূন্য হয়ে পড়ে। অনন্ত সাহায্য নিয়ে গ্রামে ফিরে এসে দেখে তিতাস নদী আছে, চর আছে, কিন্তু তিতাস পাড়ের মানুষগুলো নেই। এইভাবে তিতাস নদী ও মালু সমাজের করুণ ইতিহাসে সমাপ্তি ঘটে। এভাবেই হচ্ছে তিতাস একটি নদীর নাম উপন্যাসটির ঘটনা শেষ হয়। তো আমরা এখানে একটা চরিত্র দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে অনন্ত চরিত্রটি। তার জীবন আসলে কতটা সংগ্রামের ছিল। পরবর্তীতে কিন্তু তিনি অদত্ত মল্লবর্মণ, এটা কিন্তু সমালোচকরা গেস করতে পেরেছে যে অদত্ত মল্লবর্মণ এখানে অনন্ত চরিত্রটার নামেই তিনি তার নিজের জীবনের ঘটনাকে উপস্থাপন করেছেন। ঠিক আছে, কত সংগ্রামের মধ্য দিয়ে একটা মানুষের জীবন পার হয়। এটা যদি আমরা এই উপন্যাসটি না পড়তাম তাহলে কিন্তু আমরা জানতে পারতাম না যে তিতাস একটি নদীর নাম উপন্যাসে মালদের যে জীবন, জেলেদের যে জীবনের ঘটনা, এটা কিন্তু আমরা জানতে পারতাম না, তাই না? তাদের জীবনগুলো কতটা সংগ্রামের, তারা কিভাবে জীবনযাপন করে, এটা কিন্তু আমরা জানতে পারতাম না। ঠিক আছে, তো তিতাস একটি নদীর নাম উপন্যাসে যখন গোকর্ণঘাটের আমরা গল্পটা পাই, শুরু যখন হয় তখন কিন্তু গোকর্ণঘাট গ্রামটি অনেক আনন্দমুখর একটি পরিবেশ ছিল। আস্তে 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 মানুষের জীবন সংগ্রামের কাছে গোকর্ণঘাট গ্রাম এবং তিতাস একটি নদীর নামের মালব সম্প্রদায়টি বিলুপ্ত হয়ে যায়, যেখানে অস্তিত্বের সংকট দেখা দেয়, যেটা আমাদের সবার জন্য খুবই দুঃখের। ঠিক আছে, তো এইভাবেই এখানে অদত্ত মল্লবর্মণ তাদের নিজস্ব সম্প্রদায়ের মানুষদের যে কষ্ট, সংগ্রাম, দুঃখ,
এবং আমরা দেখতে পাচ্ছি যে অনন্ত অনন্ত সে লাস্ট মোমেন্টে গিয়ে একজনকে ভালোবাসে এবং সেই মেয়েটিও তার সাথে প্রতারণা করে। তো তার জীবনটা আসলে অনেক দুঃখের। এরপরেও কিন্তু সে সার্ভাইভ করে গেছে। এরপরেও কিন্তু সে অদত্ত মল্লবর্মণ হয়েছে, একজন লেখক হয়ে উঠেছে। এগুলো জীবনের গল্প।